আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে হচ্ছে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বা স্পন্দন গতি যে চ্যাপ্টারটা আছে সেটার সবগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার চেষ্টা করব, যেগুলা অলরেডি বোর্ডে আসছে বা যেগুলো সামনে আসতেও পারে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এখানে মোটামুটি পুরো চ্যাপ্টারের সবগুলো টাইপের অঙ্কই আমরা কভার করে ফেলবো। তার জন্য প্রথমে আমরা একটু সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি। সূত্রগুলো কি, তাহলে আমরা যাতে অঙ্ক দেখলেই বুঝতে পারি যে এটা কোন সূত্র দিয়ে হবে, এগুলো একটু খাতার মধ্যে লিখে রাখতে পারো, তাহলে নোট করে রেখে দিবা। তাহলে বারবার এগুলো দেখলে তোমার মনে হবে। ঠিক আছে, সূত্র কিন্তু তুমি মুখস্থ রাখতে পারবে না। সূত্র হচ্ছে অঙ্ক করে করে দেখে দেখে মুখস্থ রাখতে হয়, মুখস্থ অটোমেটিক হয়। তুমি যদি এরকম মানে পড়ে পড়ে মুখস্থ করার চেষ্টা করো তাহলে মুখস্থ হবে না। ওকে। তো সরল ছন্দিত গতির যে সরণের সমীকরণ সেটা আমরা কি জানি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই ক্লাসের এই যে অংশটা আমি এখন আলোচনা করতেছি এটা হচ্ছে মেইন অংশ। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করবা। এটা হচ্ছে সরণের সমীকরণ। এটা কিসের সমীকরণ? সরণের সমীকরণ। আচ্ছা, এখানে এক্সটা হচ্ছে কি? সরণ। এক্সটা হচ্ছে এখানে সরণ। এটা কি? এক্স হচ্ছে সরণ, এ হচ্ছে বিস্তার, এবং এর পরে যা আছে একটু ভালোভাবে খেয়াল করবা। এর পরে যা আছে পুরাটাকে বলা হয় দশা। কথা কি বুঝতে পারছো? ত্বরণ বাদে যা আছে পুরাটাকে বলা হয় দশা। ত্বরণের পরে যা আছে পুরাটাকেই বলা হয় কি? দশা। আচ্ছা, এখন বা ফেজ বলে আর কি, দশা অথবা হচ্ছে ফেজ। এখন এখানের মধ্যে আদি দশা, আদি দশা হচ্ছে ডেল। আদি দশা কোনটা? আদি দশা হচ্ছে ডেল, অর্থাৎ এই যে এটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে আদি দশা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে অনেকে দশা বলতে দশা অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল যেটাকে বোঝায় আর কি, এটাকে ফেজ অ্যাঙ্গেল বলা হয়। ও ওয়েট, এটা আমি একটু ক্লিয়ার করি। এখানে পুরাটাকে হচ্ছে মানে এটা ডিপেন্ড করে আর কি, যে দশা বলতে আমরা কোনটাকে কনসিডার করতেছি। যেহেতু ফিজিক্সে অনেক সময় আমরা হচ্ছে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল এটাকে ফেজ অ্যাঙ্গেল বলি, আর সাইন সহ পুরোটাকে ফেজ বলি বা দশা বলি। তো তোমাদের বই অনুযায়ী এইটা হচ্ছে, দশাটাকে হচ্ছে জাস্ট একটা অ্যাঙ্গেল হিসাবে দেখানো হচ্ছে, এবং এটাকে আমরা মনে রাখবো যে সাইনের পরে যা আছে। আমি এখানে একটু কারেকশন করতেছি। সাইন সহ পুরোটাকে অনেক সময় ফেজ টার্মও বলে, ফেজ টার্ম। আচ্ছা, এই যে সাইনের ভিতরে যা আছে, সাইনের ভিতরে যতটুকু আছে, অর্থাৎ এই যে এতটুকু, এতটুকু পার্ট, এই পার্ট পুরোটাকে বলতেছি হচ্ছে আমরা ফেজ বা দশা। ওকে, তাহলে দশা বা ফেজ হচ্ছে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল আছে পুরা অ্যাঙ্গেলটাকে বলা হবে দশা। আর অ্যাঙ্গেলের মধ্যে শুধুমাত্র এই যে টি ইকুয়ালস টু জিরো বসানোর পরে যে অংশটা থাকে, দেখো এটা একটু দেখো, যে আমরা যখন আমরা যখন দশা বললাম তখন দশা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। টি ইকুয়ালস টু যদি তুমি জিরো বসায় দাও তখন তুমি আদি দশা পেয়ে যাবে, অর্থাৎ সময়ের শুরুতে। সেটাকে আমরা আদি দশা বলি। তাহলে আদি দশা ইকুয়ালস টু কি আসতেছে দেখো, ওমেগা ইন্টু জিরো প্লাস ডেল। আলটিমেটলি শুধু ডেল থাকে, এই কারণে ডেলটাকে বলা হচ্ছে আদি দশা। তাহলে আদি দশা যখনই বলবে তখনই তুমি টি এর জায়গায় কত বসায় দিবা? জিরো। টি এর জায়গায় জিরো বসায় যে দশা পাওয়া যাবে সেটাই হচ্ছে আদি দশা। বোঝা গেল? টি এর জায়গায় জিরো বসায় যে দশা পাওয়া যায় সেটাই হচ্ছে আদি দশা। তাহলে এখানে আমি এটা লিখে দিই, টি ইকুয়ালস টু জিরোতে যে দশা সেটাকেই বলা হয় আদি দশা। এটা কিন্তু বাই ডিফল্ট তোমার হচ্ছে সংজ্ঞাটাও শিখা হয়ে গেল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আদি দশা বলতে কি বোঝায়, তাহলে তুমি লিখবা সময়ের শুরুতে, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে যে দশা পাওয়া যায় সেটাই হচ্ছে আদি দশা। আচ্ছা, এক্স হচ্ছে কি? সরণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে আদি সরণ কি,
এক্স ইকুয়ালস টু সরণ, যদি বলে আদি সরণ কি, তাহলে তুমি কি লিখবা? আদি সরণ হচ্ছে টি ইকুয়ালস টু জিরোতে যে সরণ, টি ইকুয়ালস টু জিরোতে যে এক্স পাওয়া যায় তাই হচ্ছে আদি সরণ। বোঝা যাচ্ছে? টি ইকুয়ালস টু যখন তুমি জিরো বসাবা, জিরোতে তুমি যে এক্স এর মান যা পাবা সেটাই হচ্ছে আদি সরণ। টি ইকুয়ালস টু জিরোতে যে দশা পাবা সেটা হচ্ছে আদি দশা। সাইনের ভিতরে যা আছে পুরোটাকে আমরা বলি হচ্ছে দশা, প্রথমে যে আছে তাকে বলা হয় বিস্তার। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি, এগুলো কিন্তু খুবই বেসিক কথাবার্তা। এটা গেল। এরপরে এখান থেকে আমরা আর যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে এখান থেকে সিম্পল হারমোনিক মোশনের কণার কোন বেগ, বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা ফর্মুলা আছে মাইনাস এ কজ, সরি এ কজ ওমেগা টি, এ ওমেগা কজ ওমেগা টি, ওইটা আমাদের অঙ্ক করতে কাজে লাগে না। ভি ইকুয়ালস টু এটা। আচ্ছা, তারপরে হচ্ছে ত্বরণ, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ভি ম্যাক্স মানে সর্বোচ্চ যে বেগ সেটা হচ্ছে ওমেগা এ, সর্বোচ্চ যে ত্বরণ সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ বেগ, এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, এগুলা যদি সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ হয়, তাহলে সর্বোচ্চ বলটা কত হবে? এফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হবে ভাই? এফ ম্যাক্স ইকুয়ালস টু কি হবে? এম এম এক্স। তো এম এক্স এর মান কত পাইছি? যে ওমেগা স্কোয়ার এ, তার সাথে হচ্ছে জাস্ট এখন এম যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে কি সর্বোচ্চ বল। এখন তুমি চিহ্ন প্লাস নিবা না মাইনাস নিবা সেটার উপর ডিপেন্ডেন্ট করে। স্প্রিং বল যদি বলে তাহলে মাইনাস নিবা, আর যদি প্রদত্ত বল বা প্রযুক্ত বল বলে তাহলে প্লাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমরা সর্বোচ্চ বেগ পাইলাম, সর্বোচ্চ ত্বরণ পাইলাম, সর্বোচ্চ বল কিভাবে বের করতে হয় সেটাও জানলাম। আর সর্বোচ্চ না বলে যদি জেনারেল ভেলোসিটি বের করতে বলে, জেনারেল ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে এখানকার বেসিক আলোচনা। আর যদি গতিশক্তি বের করতে বলে তাহলে কিভাবে বের করব? গতিশক্তি, গতিশক্তি যেটাকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অথবা গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তিকে সরল দোলনের ক্ষেত্রে আমরা পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। মোট শক্তি, যে কোনো সময় সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রগুলো একটু মনে রাখো। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দিয়েও করা যাবে, অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বিভব শক্তি হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। মোট শক্তি হচ্ছে কি হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে গেল এতটুকু, তাই তো? এইগুলাই মেইনলি আমাদের এই চ্যাপ্টারের সূত্র। এগুলো জানলেই আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। আর হচ্ছে কি এখানে ওমেগা আছে, তাই না? ওমেগাকে কি বলা হয়? শুধু ওমেগা, শুধু যে ওমেগা আছে, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইকুয়ালস টু লিখা যায় 2 পাই এফ, এফ মানে হচ্ছে রৈখিক কম্পাঙ্ক, অথবা 2 পাই/টি, যেখানে টিটা হচ্ছে পর্যায়কাল। এই সূত্রগুলো মনে রাখবা। ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, অথবা ওমেগা ইকুয়ালস টু 2 পাই/টি, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে রৈখিক কম্পাঙ্ক, আর টি হচ্ছে কি পর্যায়কাল। তাহলে এইগুলো চাইলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অথবা খাতায় তো অবশ্যই নোট করতে হবে, নোট খাতায়। এনিওয়ে, চলো আমরা অঙ্ক শুরু করি। তাহলে অঙ্কতে আসো, প্রথমেই কি দেওয়া আছে? সরল ছন্দিত গতি সম্পন্ন, সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ দেওয়া আছে এবং বিস্তার, এটা হবে বিস্তার, সর্বোচ্চ বেগ দেওয়া আছে এবং সর্বোচ্চ বেগ এবং বিস্তার দেওয়া আছে 0.02, বিস্তার দেওয়া আছে 0.02 হলে কণাটির পর্যায়কাল কত? তার মানে টি বের করতে হবে আমাকে, তাই না? টি বের করতে হবে। ভালো কথা। দেওয়া আছে, কি দেওয়া আছে?
সর্বোচ্চ বেগ, তাই না? সর্বোচ্চ বেগ, একটু আগে আমরা দেখে আসছি না, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হয়, ওমেগা এ। ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ, এখান থেকে ওমেগা বের করা যাবে কিনা? ওমেগা ইকুয়ালস টু ভি ম্যাক্স দেওয়া আছে না, এটা হবে, আমরা জানি, আমরা জানি এটা একটু আগে দেখে আসছি আমরা, ভি ম্যাক্স এর ফর্মুলা, এটা হচ্ছে ভি ম্যাক্স এর সূত্র, একটু আগে দেখে আসছি। এখান থেকে আমরা ওমেগাটা ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই এ, এখানে তুমি মান বসাও। এখন ভি ম্যাক্স কত, সর্বোচ্চ বেগ কত দেওয়া আছে, 0.5, তাহলে উপরে হচ্ছে 0.5, বিস্তার কত, 0.02, 0.02। তাহলে এখান থেকে তুমি হচ্ছে ওমেগার মান কত পেয়ে গেছো, ওমেগা হবে 0.5 ডিভাইডেড বাই 0.02, দ্যাট ইজ 25। ওমেগা ইকুয়ালস টু হচ্ছে কত, 25। ওমেগা হচ্ছে 25। এটা হচ্ছে কিসের মান, ওমেগার মান। আমাদেরকে কি ওমেগা বের করতে বলছে? না, আমাদের বের করতে বলছে পর্যায়কাল। তাহলে ওমেগার জায়গায় ওমেগা ইকুয়ালস টু, বাম পাশে ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2 পাই বাই টি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 25, এখান থেকে আমাকে টি বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু 2 পাই বাই 25, যেখানে পাই এর মান 3.1416। তাহলে 2 পাই বাই 25 ইকুয়ালস টু হবে 0.251251 এটাই হচ্ছে পর্যায়কাল, এটাই হচ্ছে পর্যায়কাল। বুঝতে পারছো? সিম্পল অঙ্ক, কিন্তু একদম সিম্পল। পরেরটাতে চলে আসি আমরা, এটাও পারবা তোমরা। দেখো, 0.01 কেজি, এটা ভর দেওয়া আছে, ভর বিশিষ্ট একটা কণা এত বিস্তারে কাঁপতেছে, এর পর্যায়কাল দেওয়া আছে, সর্বোচ্চ বেগ বের করতে হবে, সর্বোচ্চ বল বের করতে হবে, সর্বোচ্চ ত্বরণ, তার মানে সবকিছু সর্বোচ্চ এখানে জানতে চাচ্ছি, সবকিছু সর্বোচ্চটা আমার জানতে হবে। তাইলে লিখো, আমরা জানি সর্বোচ্চ বেগ বের করো। তার আগে পর্যায়কাল দেওয়া আছে, সর্বোচ্চ বের করতে হলে আমার ওমেগা লাগবে, তাই না? তাহলে ওমেগা ইকুয়ালস টু কি, 2 পাই বাই টি ইজ ইকুয়ালস টু 2 পাই, পাইয়ের মান 3.1416, পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে এখান থেকে ওমেগার মান পাওয়া যাচ্ছে শুধু পাই। ওমেগার মান কি, পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান হচ্ছে শুধু পাই। ওকে, আচ্ছা, এখন ওমেগা যদি পাই হয়, এখানে আমরা হচ্ছে এখন, সুতরাং সর্বোচ্চ বেগ বের করো এখন। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়ালস টু কি হয়, ওমেগা এ। ওমেগার মান হচ্ছে পাই, ইন্টু এ এর মান কত বিস্তারে কাঁপতেছে বলছে, 1 মিটার, তার মানে পাই ইন্টু 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই মিটার পার সেকেন্ড। পাই এর মান তুমি চাইলে হচ্ছে 3.1416 বসাইতে পারো। তাহলে সর্বোচ্চ বেগ আমরা পেয়ে গেছি। আর কি লাগবে, সর্বোচ্চ ত্বরণ লাগবে, তারপরে সর্বোচ্চ বল লাগবে। তাহলে সর্বোচ্চ ত্বরণটা আসো এই পাশে বের করে ফেলি। আবার সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হয়, -ওমেগা স্কোয়ার এ। সর্বোচ্চটা কত হয়, -ওমেগা স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু মাইনাস, ওমেগার মান হচ্ছে পাই এবং এ এর মান হচ্ছে 1, দ্যাট ইজ -পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স, ম্যাক্সিমাম আর কি। বুঝতে পারছো, সর্বোচ্চ ত্বরণ। তাহলে আসো সর্বোচ্চ বল বের করি এখন। সর্বোচ্চ বল, তাহলে ত্বরণ পেয়ে গেছো। এখন সর্বোচ্চ বল হবে, সর্বোচ্চ বল এফ ইজ, এফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু এম, এম এক্স। এম এর মান কত কেজি বলছে, এম এর মান 0.01, তাহলে এম এর মান হচ্ছে 0.01 ইন্টু এম এক্স এর মান একটু আগে পাইছি আমরা, -পাই স্কোয়ার নিউটন। তাহলে মাইনাসটা চলে আসবে সামনে, 0.01 ইন্টু পাই স্কোয়ার, যদি ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা আনসার পেয়ে যাব হচ্ছে
0.0986 বা 87 নিউটন। এটা হচ্ছে কি? এফ ম্যাক্সিমাম। বুঝতে পারছো? এটাই হচ্ছে এফ ম্যাক্সিমাম। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে পজিটিভ না নেগেটিভ আমাদের জানতে চায় নাই, আমরা হচ্ছে এখানে একটা এম এক্স এর এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে আমরা শুধু এম এক্স এর মান নিয়ে চিন্তিত। তখন আর তুমি এই চিহ্নটা মাইনাসটা আর দেওয়ার দরকার নাই। এফ ম্যাক্স এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, শুধু মান। হ্যাঁ, তাহলে আর চিহ্ন নিয়ে আর কোনো কাহিনী থাকলো না, এটা অটোমেটিক প্লাস হয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা চালাকি বুদ্ধি আর কি, যে আমি বুঝতেছি না মাইনাস নিব নাকি প্লাস নিব, তখন হচ্ছে এই কাহিনী আমরা করে ফেললাম। এনিওয়ে, তাহলে আমরা যাই পরের প্রশ্নে। এটা বোঝা গেল তাই না, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ বল কিভাবে বের করতে হয়। পরের প্রশ্নে চলে আসো। পরের প্রশ্নটা হচ্ছে, একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ দেওয়া আছে। y = ω t + ডেল, 20 sin ω t + ডেল। এটার পর্যায়কাল দেওয়া আছে, আদি সরণ দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে, আদি দশা বের করতে হবে। তাহলে আসো এটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি। দেওয়া আছে y = 20 sin ω t + ডেল। এখান থেকে আমাকে কি বের করতে হবে? আদি সরণ। দেওয়া আছে কত? আদি সরণ 10 মিটার। তার মানে t = 0 তে আদি সরণ কত মিটার? 10 মিটার। প্রশ্নে দেওয়া আছে এটা, প্রশ্ন মতে। আদি মানেই তো t = 0। আদি মানে কি? t = 0, এই কারণে লিখছি t = 0 তে আদি সরণ, এই যে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কত? 10 মিটার। এই যে তোমাদের দেখাই আসি, এই যে আদি সরণ মানে t = 0 তে এক্স এর যে মান পাওয়া যায়, এটা তো এক্স দিয়ে লিখছিল আর এখানে ওয়াই দিয়ে লিখছে, আর কিছু না। তার মানে t = 0 তে ওয়াই এর যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে ওয়াই বরাবর আদি সরণ। তো আমাদের যে সমীকরণ সেটা তো ওয়াই বরাবর নিছে, এই জন্য আমরা আদি সরণ মানে t = 0 তে y = কত? 10, এই যে 10 মিটার। তারপরে বলছে এখান থেকে আমাকে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। আচ্ছা, তাহলে t = 0 তে y = কত হচ্ছে? 10। তাহলে ভালো কথা, তাহলে আসো 10টা লিখি আমরা। y = 0 তে 10, তাই তো? তাহলে আমরা এখান থেকে, ওকে, তাহলে আমরা y = 10 পেয়ে গেছি, তাই তো? তাহলে y = 10। এখন আমরা দেখো t = 0 বসাবো কোথায়? এই যে সমীকরণ একে, এটাকে একটা নাম দিলাম আর কি, সমীকরণ একে। t = 0 তে y এর মান হবে কত? 10। তাহলে দেখো, বা y এর মান হবে কত? 10, তাই তো? y এর মান বসাই দিলাম 10, হবে 20 sin ω × 0 + ডেল, লেখা যায়। তার মানে এখান থেকে হবে 20 sin ω × 0, মানে তো 0, শুধু কি থাকে? ডেল। এটা কত পাওয়া গেছে? 20, কি বলে, 10, তাই তো? এটা পাওয়া গেছে 10। এখান থেকে তুমি 2 দিয়ে ভাগ করো উভয় পক্ষে, তাহলে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে 0.5 হচ্ছে সাইন ডেল। এখন তুমি হচ্ছে সাইন ইনভার্স 0.5 যদি করো তাহলে 30 ডিগ্রি আসবে। ক্যালকুলেটরে যদি বসাও সাইন ইনভার্স 0.5, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে 30 ডিগ্রি। মানে এই সাইনটাকে যদি বামে নিয়ে আসো আর কি, তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি ডেল = পাবা 30। 30 মানে কত? পাই/6। এটাকে রেডিয়ানে লিখাই ভালো, পাই/6 রেডিয়ান। তাহলে এটা কি? ডেলটা কি ছিল আমাদের? আদি দশা ছিল না? ডেলটা কি ছিল? আদি দশা। ডেলটা হচ্ছে আমাদের আদি দশা। তাহলে আদি সরণ থেকে হচ্ছে আমরা আদি দশা বের করে ফেললাম। এখন আমাদের কি বের করতে হবে? আর হচ্ছে আমাদের বের করতে হবে এখান থেকে কৌণিক কম্পাঙ্ক।
কৌণিক কম্পাঙ্ক। তাইলে আসো কৌণিক কম্পাঙ্ক বের করি। পর্যায়কাল দেওয়া আছে, তাহলে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই/টি। তার মানে 2 পাই/টি হচ্ছে পর্যায়কাল কত, 10। তাহলে 10 দিয়ে যদি কাটো তাহলে পাই/5, পাই এর মান 3.1416। এটাকে যখন 5 দিয়ে ভাগ করবা তখন আনসার আসবে 0.628 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান? এইটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্কের মান। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্কের মান। আর আগে তো আমরা বের করে ফেলছি আদি সরণ, তাহলে আশা করি আমরা এখান থেকে বুঝতে পারছি যে কিভাবে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে, কিভাবে হাদি দশা বের করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে কি আমাদের, এই যে পরের প্রশ্ন। এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কিছুটা বড় প্রশ্ন। মানে প্রশ্ন, এটা একটু লম্বা প্রশ্ন আর কি। একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে 4 সেন্টিমিটার, ভালো কথা। কম্পাঙ্ক দেওয়া আছে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে। সাম্যাবস্থান থেকে কত সেন্টিমিটার দূরে? 2 সেন্টিমিটার দূরে। এটা এক্স এর মান। এর বেগ কত হবে সেটা জানতে চাইছে। কণার ভর যদি 500 গ্রাম হলে ওই অবস্থানে কণার অর্জিত শক্তি। এখন দেখো একটু ক্লিয়ার করে আমি বুঝাই দিই এখানে। অর্জিত শক্তি, অর্জিত কি গতিশক্তি নাকি বিভব শক্তি? কিছু কি বলছে? কিছু বলে নাই, তার মানে এটা বোঝাচ্ছে মোট শক্তি। মোট শক্তি। যদি বলতো অর্জিত গতিশক্তি তাহলে শুধু অর্জিত গতিশক্তি বের করতাম, ই কে বের করতাম। যদি বলতো বিভব শক্তি তাহলে শুধু ইপি বের করতাম। এখানে বলছে মোট শক্তি, মানে অর্জিত শক্তি কোনো কিছু উল্লেখ করে নাই, ফলে পুরোটা আমাদের বের করতে হবে, পুরোটাই বের করতে হবে। তাহলে আসো আমরা এটার সমাধান করি। তাহলে যদি আমরা গতিশক্তি বের করতে চাই তাহলে কি লাগবে আমাদের? দেখো এখানে কি বিস্তার দেওয়া আছে? ইয়েস, বিস্তার দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি এটা আসলে যে কোনো সময় কোনো একটা কণার যে শক্তি সেটা ফিক্স থাকে, হাফ কে এ স্কোয়ার। যে কোনো সময় সরল সন্ধিত কণার মধ্যে এতটুকু শক্তি থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমি হচ্ছে ইংলিশ ভার্সনের প্রশ্নটা পড়লাম, মানে বাংলায় এই প্রশ্নটা এরকম লিখছে, কিন্তু ইংলিশে ঠিকই ইংলিশ ভার্সনের মধ্যে কাইনেটিক এনার্জি লেখা আছে। ইংলিশের মধ্যে কাইনেটিক এনার্জি লেখা আছে, বুঝছো? বলে আসলে বাংলা অনুবাদের মধ্যে তারা হচ্ছে এটাকে ভুল করছে। আসলে কি চাওয়া হয়েছে? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি চাওয়া হয়েছে। বুঝতে পারছো? ফলে আমরা এই প্রশ্নের আনসারটা মানে হিসাব অনুযায়ী করা উচিত হচ্ছে মোট শক্তি, কিন্তু ইংলিশ ভার্সনের মধ্যে লেখা আছে কাইনেটিক এনার্জি। মানে আসলে হচ্ছে গতিশক্তি লিখতে গিয়ে তারা হচ্ছে ওইটারে টার্ম দিছে এরকম যে অর্জিত শক্তি, আসলে লেখা উচিত ছিল গতিশক্তি। তো ইংলিশ দেখে আমরা কনফার্ম হইলাম যে এটা আসলে গতিশক্তিটাই বের করতে বলছে। সো আমরা আসো গতিশক্তি বের করি। আমরা জানি গতিশক্তি ই কে ইজ ইকুয়ালস টু কি হয়? ই কে ইজ ইকুয়ালস টু হাফ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? হাফ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সরি, এটা না। আমরা চাইলে এটাকে হাফ এম ভি স্কোয়ার এই সূত্র দিয়ে ব্যবহার করে করতে পারি। হাফ এম বি মানে কি? বি মানে কি ছিল? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে লেখা যায় হাফ এম ওমেগার উপরে হচ্ছে স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে ওমেগা স্কোয়ার এম কে আবার কে দিয়ে লেখা হয় আর কি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি চাইলে এই লাইন লিখে তারপরে এই লাইন লিখতে পারো। যে আমরা জানি বলে হচ্ছে তুমি এটা লিখলা, লিখে তারপরে কে এর জায়গায় এই লাইনটা লিখতে পারো, কে এর জায়গায় তুমি এই মানটা বসাইতে পারো। একই জিনিস, অসুবিধা নাই। বুঝতে পারছো? যে কোনো ভাবে তুমি করো, অসুবিধা নেই। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলাম। এখানে আমরা জাস্ট এখন মান বসাবো। হাফ ইন্টু এম কতটুকু বলছে, ভর কত বলছে? 500 গ্রাম। ভর হচ্ছে দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রামকে যদি কেজিতে নাও তাহলে 1000 দিয়ে ভাগ করলে দেখবা 0.5 আসবে। ওমেগা মানে কি? 2 পাই/টি, পুরোটার উপরে আছে স্কোয়ার, ওমেগা স্কোয়ার, তাই তো? ওমেগার মান তো সরাসরি দেওয়া নাই, রৈখিক কম্পাঙ্ক দেওয়া আছে।
কম্পাঙ্ক দেওয়া আছে 2 হার্জ, এটা হচ্ছে এফ। তার মানে ওমেগাটাকে আমরা এইভাবে না লিখে আমরা ওমেগার জায়গায় 2 পাই এফ লিখতে পারি, তাই তো? পর্যায়কাল দেওয়া থাকলে এইভাবে লিখতাম, যেহেতু পর্যায়কাল দেওয়া নাই তাহলে ওমেগার জায়গায় আমরা লিখবো 2 পাই এফ, তারপরে স্কোয়ার, তারপরে এই যে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ 0.5 ইন্টু হচ্ছে 2 ইন্টু পাই এর মান 3.1416, আর এফ এর মান প্রশ্নে দেওয়া আছে কত, 2। এই যে দেখো, কম্পাঙ্ক দেওয়া আছে 2 হার্জ, তাহলে 2, এটাকে করে দিব হচ্ছে স্কোয়ার। তারপরে আসো আর কি লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ কত, বিস্তার কত, 4 সেন্টিমিটার। বিস্তার হচ্ছে 4 সেন্টিমিটার, এবং সাম্যাবস্থান থেকে কত দূরে, 2 সেন্টিমিটার, মানে এক্স এর মান হচ্ছে 2, বিস্তার 4, এক্স এর মান 2। তাহলে 4 স্কোয়ার, 4কে তুমি মিটারে নাও, মিটারে নিলে 4কে 100 দিয়ে ভাগ করো, তাহলে 0.04 স্কোয়ার, মাইনাস 2 সেন্টিমিটারকে মিটারে নাও, 0.02 স্কোয়ার। এখান থেকে হিসাব করলে দেখবা আনসারটা আসবে, ক্যালকুলেটরে বসে দেখবা আনসার আসবে। আনসার হবে 5.63 10 ইনভার্স 5, 5.63 10 ইনভার্স 5। ক্যালকুলেশন করে দেখবা এত জুল হচ্ছে কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটাকেই হচ্ছে আমরা অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তি বা অর্জিত শক্তি হিসাবে তারা বলতে চাইছে, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পারছো এটা? হাফ এম ভি স্কোয়ার, বি এর জায়গায় ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বসাইয়া ওমেগা স্কোয়ার, মানে ওমেগার উপরেও তো স্কোয়ার আছে, আর এখানে রুটের স্কোয়ার ক্যান্সেল হয়ে এটা আসছে। তারপরে ওমেগার জায়গায় 2 পাই এফ মান বসাইছি, তারপরে বাকিটুকু তো আর শুধু ক্যালকুলেশন। পরের প্রশ্নে চলে আসি আমরা। একটি সরল দোলন গতিসম্পন্ন, সরল দোলন গতিসম্পন্ন কণার পর্যায়কাল দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, কণাটার সর্বাধিক ত্বরণ এবং বেগ, এগুলা তো তোমরা মানে অলরেডি করে আসছি আমরা, তাই না? সর্বাধিক আমরা জানি, সর্বাধিক বেগ বের করতে হইলে ভি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এ, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই/টি, তার সাথে হচ্ছে এ। 2 পাই, টি হচ্ছে কত, পর্যায়কাল 0.5, 0.5 ইন্টু বিস্তার কত, 2.5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নাও তাহলে 0.025। ঠিক আছে, তো এটাকে যদি তুমি হিসাব করো তাহলে পাবা হচ্ছে 2 পাই ইন্টু হচ্ছে 0.025 ভাগ 0.5। আনসার আসবে হচ্ছে 0.31416 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। আর কি, আর সর্বোচ্চ ত্বরণ বের করতে হবে, সেম নিয়মিত, এম এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, ইকুয়ালস টু মাইনাস ওমেগা মানে কি, 2 পাই/টি, তার উপরে স্কোয়ার, ইন্টু এ এর মান হচ্ছে 0.025, ইজ ইকুয়ালস টু মাইনাস 2 পাই/টি হচ্ছে কত, 0.5, তার উপরে স্কোয়ার, 0.025। তাহলে আমরা যেটা পাবো, 2 পাই হচ্ছে টি এর মান 0.2 পাই ভাগ হচ্ছে 0.5, তাকে করতে হবে স্কোয়ার, তার সাথে 0.025 হবে গুণ, আনসার হবে গিয়ে -3.9478 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। ঠিক আছে, আর কি কিছু আছে, নাই। এইগুলো এই চ্যাপ্টারের মেইন আলোচনার বিষয় এবং মেইন প্রশ্নগুলো। ঠিক আছে, এই সিমিলার টাইপের প্রশ্নগুলো এই পরীক্ষায় আসবে, এর বাইরে কিছু আসবে না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।